মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে এই হরেক রকম ফুলে ভরা সাজিটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এত সুন্দর লাগছিল। জবা ফুল রয়েছে দু রকমের, সাথে টগর ফুল রয়েছে, নীল একটা ফুল রয়েছে। আমার ফুলের সম্পর্কে আইডিয়া ভীষণ কম। বেলপাতা রয়েছে, আকন্দ ফুল রয়েছে। তো এত সুন্দর ফুল দেখে আমি ভাবলাম ভিডিও করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার কর্তামশাই বললো, দেখো ফুলের সাজিটা, এটা দিয়ে তুমি ভিডিও শুরু করতে পারো, যেরকম বলা সেরকম কাজ। আর সাথে রয়েছে তুলসী পাতা। এই তুলসী পাতা এখন ভীষণ আকাল। চাষের তুলসী পাতা ছাড়া এমনি বাড়িতে কিন্তু তুলসী পাতা প্রায় নেই বললেই চলে। তো তার জন্যই বাজার থেকে একবারে কিনে আনা হয়। আর এরকম এই একটা ঘটের মধ্যে জল দিয়ে তারপরে তুলসী পাতাগুলোকে রেখে দেওয়া হয়। তাতে কি হয়, টাটকা থাকে তুলসী পাতাগুলো অনেক দিনের জন্য। ওই যে জানালাটা খুললাম, দেখতে পেলে? অনেক শখের আর অনেক কষ্টের পর আর অনেক অপেক্ষার পর এই রান্নাঘরটা আমি করতে পেরেছি। সাথে বাথরুম তো অবশ্যই আছে। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছটা, এর আগে একবার নিয়ে এসেছিলাম দিল্লি থেকে, তো সেটা বাঁচেনি জানো তো। এইবার কিন্তু দেখছি নতুন পাতা ছেড়েছে, সুতরাং ভাবা যেতেই পারে যে গাছটা এবার আমার বেঁচে গেছে। ঠিক আছে, তো এইভাবেই জানালার সাইডে রেখেছি। খুব রোদে রাখার প্রয়োজন পড়ে না, হালকা একটুখানি রোদের আভা হলেই হয়ে যায়। তো ওইদিকে তোমাদেরকে একটুখানি ভিডিও আমার মন মতন করে আজকে শুরু করলাম, করে নিয়ে এই তো দেখো আবার কাজের মধ্যে ঢুকে গেছে। ওটাও কাজ, কিন্তু এটা আবার দুটো কাজ। একটা হচ্ছে ভিডিও করা আর একটা হচ্ছে সংসারের কাজ। তো চলো ভাত বসালাম, এরপর কি কি করি দেখতে থাকো। কালকে শাশুড়ি মা দিয়েছিল শিং মাছের ঝোল। ঠিক আছে, 4-5 টুকরো শিং মাছ। তো আমি ভাবলাম ওই শিং মাছটা বরকে দিয়ে দেবো। ঠিক আছে, আর আমি ডিমের ঝোল করব। 3 পিস ডিম লাগবে। আগামীকাল একটা ডিম দিয়ে বরকে দিয়ে পাঠিয়ে দেবো। তো সেই কারণের জন্য এক্সট্রা ডিম নিয়েই রাখছি। আর আলুগুলো কিন্তু আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখন এই যে চায়ের বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তো চলো বসিয়ে দিই। ডিমটা যখন এই বাটির মধ্যে দিচ্ছিলাম, নিশ্চয়ই তোমরা দেখেছো যে ওই বাটির মধ্যে আরও কিছু সবজি ছিল। পটল ছিল, একটা বেগুন ছিল, যে বেগুনটা আগে একবার ব্যবহার করেছি তার জন্য কাটা ছিল। তো সেই সবজিগুলো ভাজা হবে আর ডিমের ঝোল হবে। তো লবণ দেবো, তো লবণটা না খাওয়ার টেবিলে রয়েছে, কারণ খেতে বসে একটু লবণ যদি লাগে তার জন্য লবণের কৌটোটা খেতে বসার সময় নিয়ে বসি। তো এই যে চলো, এক হাতে মাতব্বরি করে কি আর খোলে, এই যে তারপরে এই যে ফোনটাকে রেখে দু হাত দিয়ে কৌটোটা খুলে তারপরে এই যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কি, আলুর মধ্যে ভালো করে লবণ যেমন ঢুকে যায়, তেমনি কিন্তু সিদ্ধটাও বেশ ভালো হয়। তো চলো, এদিকে কিন্তু আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে গতকালকে শাশুড়ি মা কী কী দিয়েছে সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ডালটা তো জাল দিতে বসিয়েই দিলাম। আর এই যে শিং মাছের ঝোল আলু দিয়ে, বেশ ডিলিশিয়াস না? আর এটা হচ্ছে পুঁই পাতার বড়া। ও মাই গড, হেভি সুন্দর হয়েছিল। 3 পিস আছে, 1 পিস আমি খাবো আর 2 পিস বরকে দিয়ে দেবো। আর আগের দিন কিন্তু আমি খেয়েছি, 3 পিস আমি খেয়েছি। ওদিকে ভাতটা উতলে গেছে আর এদিকে কিন্তু ডিম সেদ্ধ হচ্ছে। না সরি, ভাতটা হচ্ছে তাই তোমাদের দেখিয়েছি। আর এদিকে ডাল জাল দিয়ে রেখে তারপরে কড়াইটা ধুয়ে আবার কিন্তু তোমার হচ্ছে শিং মাছটা জাল দিচ্ছি। আর এই যে, হ্যাঁ এই দেখো, ঠিক বলেছি আমি, ভাতটা উতলে গেছে, আশা করছি দেখতেই পেলে। তো চলো বন্ধ করে দিলাম, টাইমটা আমি দেখে নিয়েছি। এরপর একদম 25 মিনিট পর কিন্তু ভাতটা আমি আবার চালু করে দেবো। এত সুন্দর বেগুনটা দেখো, ঠাসা বেগুন, উপর থেকে দেখে বোঝার উপায় নেই বলো। তো যাই হোক, বাদ দিয়ে দিলাম। আমরা সবজি বা সম্পর্ক কোনোটাই কিন্তু একটুখানি যদি পচন ধরে বা একটুখানি যদি গণ্ডগোল হয়ে যায়, আমরা কিন্তু বাদ দিই না, তাই না? পুরো মানুষটাকেই বাদ দিয়ে দিই না। সেই যে সময়টুকু বা সেই যে অভিজ্ঞতাটুকু বা সেই যে মানে কি বলবো, যা হয় আমাদের সঙ্গে আর কি, সেই জিনিসটাকে বাদ দেওয়ার চেষ্টা করি, ভুলে যাওয়ার চেষ্টা করি, তাই না? বেগুনটা কাটার সময় কিন্তু আমার ঠিক এই ফিলিংসটাই হচ্ছিল। আর সেম ফিলিংস কিন্তু আমি তোমাদের সাথেই শেয়ার করলাম।
তো এরপর চলো পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ভাগ করে নেব। পটল ভাজবো আর বেগুন ভাজবো। এই দুই রকম ভাজা দিয়ে সকালবেলা আমরা তো খাবোই, সাথে একটুখানি বেশি করেই ভাজা করব যাতে করে বরকে দিয়েও দিতে পারি। বরকে দিয়েছি হচ্ছে ডাল দিয়েছি, শিং মাছ দিয়েছি, আর হচ্ছে তোমার বেগুন ভাজা, পটল ভাজা আর পুঁই শাকের বড়া। তো বেশ ভালোই খেয়েছে। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, তার জন্য আমি জানি। তো এই যে দেখো, যা যা জাল দেওয়ার ছিল, মাছ আর ডাল, সেই জাল দিয়ে কড়াইটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আবারও কিন্তু বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, তার আগে বেগুন আর পটলের মধ্যে একসাথেই লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরে তারপরে একবারে মেখে একবারে কিন্তু ছেড়ে দেবো। ওই একবার মাখবো, হাত ধোবো, আবার দেবো, আবার হাত ধোবো, ওই করতে পারবো না। আর আমি সেই ওই লবণ হলুদ মাখা হাত নিয়ে আমি খুন্তি ধরতে পারবো না। অনেকে তোমরা দেখবে খুন্তি ব্যবহার করে, মানে কড়াইতে ব্যবহার করে কোথায় রাখে বলো তো? ওভেনটার ওপরে রাখে, গ্যাস ওভেনের ওপরে রাখে। আমার সত্যি এত বিরক্ত লাগে আর এত গা গিরগির করে, সে ধারণার বাইরে। ওই তেল চিটেগুলো সেই ওভেনের উপরে লেগে যায়। কি দরকার বাবা, একটা বাটির উপরে রাখলেই হয়ে যায় খুন্তিটা, তাই না? অনেকেই দেখেছি করে এরকমটা। তো আমি ওরকম করি না। আমি আবার মানে কি বলতো, যত কম পারি তত কম ময়লা করার চেষ্টা করি, কারণ আখেরে গুছাতে হবে আমার, পরিষ্কার ফান্ডা, তাই না? তো চলো, তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে, আর এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। আর এই বেগুনগুলো বেশ ভালো, একদমই তেল টানে না। এই একবার যে তেল দিলাম, এই দিয়েই আমি সব তরকারি করে ফেলেছি। বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা করার পরে পটল ভাজা করেছি, তারপরে আবার ডিম আলু দুটো একসঙ্গে ভেজে নিয়ে আবার ডিমের ঝোলও করে নিয়েছি। দেখো, দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর কালার করে আমার বেগুন ভাজা হয়ে গেল। এবার বেগুন ভাজাটাকে তুলে নিয়ে একটা বড় বাটিই নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো বলেছি আমি বেশি বাটি জড়াই না, সে নিজে মাজতাম যখন তখনও, আর এখন যখন মলিনাদি মাজে তখনও। তো এই যে দেখো, একটা বাটির মধ্যেই রেখে দিলাম। এরপরে গ্যাস, মানে গ্যাসটা কিন্তু বন্ধ করিনি, ঠিক আছে? এর মধ্যেই আমি দিয়ে দেবো পটল। এই যে দেখো, এক এক করে পটল দিয়ে দিচ্ছি। আর এই সময়ের পটলগুলো কচি, খুব ভালো লাগে খেতে। এরপরে পটলের ভেতরের যে দানা, সেগুলো কটকট কটকট করবে। এই কটকটে যে করে না, সেটা হচ্ছে আমার মা আবার ভালো খায়। আর আমার শাশুড়ি মা আবার পাকা পটল খুব ভালো খায়, এমনি পটল ভালো খায় না। ওই দেখো, এক পিস বেগুন কিন্তু যখন বেগুন ভাজছিলাম তখন মানে ভুলবশত রয়ে গেছে, তো পটল ভাজার সঙ্গেই দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা কিন্তু পাকা পটল ভীষণ ভালো খায়। আমি তো দেখতে পারি না, পাকা পটল যখনই হয় আমি ফেলে দিই, আমার ভালো লাগে না। তো দেখো, এদিকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ কিন্তু হয়ে গেছে বেশ সুন্দর করে। আর এখন কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমের। ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ এটা আমার অতি সত্বর লাগবে, কারণ চায়ের বাটিটাতে করে তো বরকে চা করে দেবো, তার জন্য। তো চলো, ডিমের খোসাগুলো ছুলে নিই। ডিমটা যখন সিদ্ধ বসিয়েছিলাম, একটা ডিম দেখলাম কীরকম একটুখানি মানে হালকা একটুখানি ফাটল, সরু সুতোর মতন ফাটল ধরে কেমন বেরোয় না ডিমের থেকে, সেরকম। আমি ভাবলাম ডিমটা কি নষ্ট, তা দেখলাম যে না, একদম ঠিক আছে ডিমটা। তো এই ডিমের একটুও ফাটেনি, তার জন্য ওই টকটক করে ফাটিয়ে নিলাম। আর ওই পাশের ওই যে বাটিটা দেখতে পাচ্ছ, ওটা তো মলিনাদিকে মাজতে দিয়ে দেবো। ওটার মধ্যে শিং মাছটা ছিল, তো ওর মধ্যে খোসাগুলো রেখে নিচ্ছি, কারণ এই বাটির মধ্যে, চায়ের বাটির মধ্যেই যদি আমি খোসাগুলো ফেলতাম না, তাহলে ওই জলটা ফেলতে গিয়ে আবার খোসাগুলো বেসিনের মধ্যে পড়তো, কী দরকার আমার, পাশে তো রয়েইছে। তো চলো, এবার চায়ের বাটিটা কিন্তু আমি ধুয়ে নেব। ওদিকে তো পটল ভাজা বসিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর এদিকে চায়ের বাটিটা একটুখানি পরেই মাজবো, কারণ ওদিকে পটল ভাজা হয়ে যাচ্ছে। আর একবারে এই ডিম আর আলুর মধ্যে দেখো, আমার না একদম খেয়াল নেই যে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, এই যে আমি ডিম আর আলু কিন্তু সবসময় এইভাবে মাখিয়ে নিই, হাতের মধ্যে হাত দিয়ে মাখাই না। কেন বলো তো? কারণ হাত দিয়ে যখনই আমি লবণ হলুদটা ডিমের মধ্যে মাখাতে যাব না, ডিমের গায়ে তো লাগবেই না, আমার হাতে চলে আসে। তো সেই কারণের জন্য আমি এইভাবে বাটি ঘুরিয়ে ঘুরিয়ে মাখাই। তো দেখো, এই দেখো, বেগুন ভাজা হয়েছে, পটল ভাজা হয়ে গেছে, তারপরেও দেখো কড়াইতে কতখানি তেল। এই তেলের মধ্যেই কিন্তু সব হয়ে যাবে। তোমরা অনেকেই বলো সুতপা তুমি তেল বেশি খাও। একটু পরিমাণে বেশি খাই, কিন্তু খুব বেশি খাই সেটা কিন্তু একদম না, ঠিক আছে? নতবা আমার বাড়ির লোকই আমাকে ডাক দিত। হ্যাঁ, মাঝে মধ্যে যখন হতো তখন কিন্তু বলতো, ও হো হো হো, তার আগে এই যে পুঁই শাকের বড়াটা একটুখানি গরম করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ হয়েছে, আগের দিন দিয়েছে, ফ্রিজে ছিল, তার জন্য ঠান্ডা তো হয়েইছে, নেতিয়েও গেছে, তার জন্য হালকা একটুখানি এদিক ওদিক পাল্টে নিচ্ছি। তো চলো, এই দেখো হয়েও গেল, বলতে বলতে হয়ে গেল। এইবার এটা উঠিয়ে, মানে তেলের কাজ যা আছে সব কিছু একবারে করে নিয়ে তারপরে আমি ডিমটা ভাজবো। কি বুদ্ধিমতী না? হুম হুম হুম। একটুখানি মানে কি বলবো, 12 বছর হয়েছে, কম তো আর হয়নি। 12 বছর সংসার করতে করতে এইটুকু অভিজ্ঞতা হয়েছে যে একসাথে কোন কাজটা করলে পরে আমার খাটনিটা কম হবে, সময়টা বাঁচবে, বুঝতে পেরেছো? তো চলো, এবার আলু আর ডিমগুলো একসাথে ভেজে নিই, একসাথেই ভেজে নেবো, কারণ দুটোই ওয়েল কুক
ওয়েল বয়েলড যাই বলে, মানে সুসিদ্ধ হয়ে গেছে দুটোই। তো সেই কারণের জন্য কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি। আর আমি ভয়েস ওভার দিতে দিতে রাত বাজে এখন 10:30, রাত 10:30 বাজে, আর আমি কিন্তু ভাতগড় দিতে এসেছি। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, তাই না? ডিম ভাজা হয়েছে, ডিমের কালারগুলো কি সুন্দর এসছে। তো চলো এবার তুলে নিই, তুলে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে করে নিই, কী যেন বলে, রান্নাটা করে নিই। আর আমি কিন্তু মিক্সিতে মশলা করছি না, পেস্ট করছি না। টমেটো কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার রসুনটা, পেঁয়াজ তো কুচোনোই ভাজে আর কি তেলের মধ্যে, আর তোমার হচ্ছে রসুনটা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি কোয়াগুলো, তারপরে ওটাকে কি বলে, নোড়া দিয়ে কিন্তু থেতো করেছি। আর এদিকে ডিম ভাজা করতে করতে ভাত গড় দেওয়ার সময় হয়ে গেছে। তো চলো ভাতটা গড় দিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, এক একটা কোয়া কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে ইজি হয়। আর ইজি হয় কেন বলো তো, কারণ কোয়াটা যদি গোটা থাকে, ওই যখনই প্রেস করব নোড়াটা দিয়ে তখনই ফুটুক করে ছুটে অন্য জায়গায় চলে যাবে, ওর জন্যই ভাগ করে নিয়েছি, যাতে ওই প্লেন জায়গাটা সারফেসের উপরে থাকে, আর হচ্ছে থেতো করার সময় কোনো অসুবিধা না হয়। তো চলো এই যে থেতো করে নিচ্ছি, স্পিডটা অবশ্যই বাড়িয়ে দিয়েছি, আর আরও একটুখানি মিহি করে থেতো করে নেব। বিশ্বাস করো, ওই মিক্সিতে পেস্ট করার থেকে এইভাবে থেতো করে নিলে কিন্তু টেস্টটা আরও বেশি পাই আমি আমার কথা বলছি। তো সেই কারণে একবার যখন মাছের ঝোলে এরকম থেতো করে দিয়েছিলাম, তারপর থেকে আমি ভেবেছি খুব বেশি পরিমাণে যদি রসুন আমাকে ব্যবহার করতে না হয়, তাহলে কিন্তু আমি এইভাবে থেতো করে নেব। আর হ্যাঁ, আমার এই যে কাউন্টারটা, কিচেন কাউন্টারটা, সেটা যে একদম পুরো পরিষ্কার ঘষা মাজা, সেটা তো তোমরা জানোই। তো চলো এবার রান্নাটা শুরু করে দিই। রসুন তো থেতো করে নিলাম, আদা, এই যে আদা গ্রেট করে নিচ্ছি। এইভাবে খেতে হেব্বি ভালো লাগে, ওই সব একসাথে পেস্ট করার থেকে এইভাবে বেশ ভালো লাগে। যবের থেকে শিখেছি তবের থেকে এইভাবেই করি। তো চলো এইবার রান্নাতে চলে যাই। এই যে দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, আর দেব তেজপাতা, একটা ছোট তেজপাতা। আমি তেজপাতা সহসা দিই না, এই মাংস বা ডিম করার সময় মনে চাইলে দিই। এবার ফ্রিজের থেকে একটা, যখন দিচ্ছি সব কিছু ফোড়ন, তখন ফ্রিজের থেকে একটা শুকনো লঙ্কা এনে মাঝখান থেকে ফাটিয়ে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপরে দেবো তো এক এক করে পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে, তারপরে লবণ দিয়ে দেবো যাতে করে ভালো করে ওটাকে কি বলে, নরম হয়ে যায়। তারপরে আদা দেবো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দেওয়ার কথা তো বলা হয়ে গেছে, হলুদ দেবো। আদাটা দেওয়ার আগে হলুদ দেবো। ওই দেখো রসুন আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম। এই যে চলো এবার দেবো লবণ, টমেটো দিয়েছি না, এবার লবণ দেবো, কারণ নরম করতে হবে তো। তো বন্ধুরা দেখো, সমস্ত রকমের মশলা দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। আর মশলা কষানোর পরে সামান্য একটুখানি জল দিয়ে এই যে ডিম আর আলুটাকে দিয়েও কিছু সময় আর কি কষিয়ে নেব, দেখবে তেল ছেড়ে যাবে, কি অসাধারণ লাগবে। চলো ঢেকে দিই, আর তারপরে আসি। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, কতটুকু তেল দিয়েছিলাম দেখেছো? ভালো করে কষালে পরে কি সুন্দর তেল ছেড়ে দেয়, তার জন্য বেশি করে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না। তো চলো এইবার আঁচটাকে হাই করে দিয়ে প্রয়োজন মতন, মানে পরিমাণ মতন, হ্যাঁ প্রয়োজনও ভুল কথা নয়, প্রয়োজন বা পরিমাণ মতন আমি জল অ্যাড করে দেবো। আর একটুখানি অ্যাড করবো, মনে হচ্ছে করেছি আর একটুখানি, আর একটুখানি করেছি, দেখা যাক। ধূর তারিকা, নাড়ানোই শেষ হচ্ছে না। এই তো, হ্যাঁ করেছি। চলো এবার ঢেকে দিই, তারপরে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। এই যে লাল লাল ডিমের ঝোল, দেখতেও যেমন হয়েছিল আর খেতেও কিন্তু তেমনই হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ডিলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু এরকমই হয়েছে। তো চলো ডিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ক্যামেরাটাকে বন্ধ করে দিই। ঘরের কাজবাজ করে, খাওয়া দাওয়া করে, শেরুকে খাইয়ে বরকে অর্ধেক রেডি করে দিয়ে, অর্ধেক এই কারণেই বললাম, কারণ এখন খাওয়াটা কিন্তু ও একাই খায়, ঠিক আছে? তো সেই কারণেই বললাম অর্ধেক রেডি করে দিয়ে আমি চলে এসেছি দোকানে। আজকে বেশ দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজে যখন আমি বাড়ির থেকে বেরোই। তো সেই কারণেই বাড়িতে আর মুখ দেখিয়ে ভিডিও শুরু করার কথা ভাবতেও পারিনি। ভাবলাম আগে দোকানে যাই, দোকানটা খুলি, তারপরে গিয়ে তোমাদের সামনে না হয় সামনাসামনি এসে বসে কথা বলবো, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে তো বলেইছি, কর্তামশাই সকালবেলা এসে দোকান খুলে ঘরটা ঝাড় দিয়ে, ঘর মুছে দিয়ে তারপরে আবার দোকান বন্ধ করে যায়। আর আমি কিন্তু দোকানে এসে ধূপদীপ দেখাই, ঠিক আছে? তো ক্যামেরাটা মাঝে মধ্যে ব্লার হচ্ছে, কি আর করব বলো। আর এই দিক থেকে ক্যামেরাটা ধরলে একটু অন্ধকার অন্ধকার লাগে। আসলে দেখো, নতুন দোকান হয়েছে তো, তাই জন্য পথ চলতি প্রায় সব মানুষই কিন্তু একবার হলেও তাকিয়ে তাকিয়ে দেয়।
সময় পেলাম সামনে আসার, ক্যামেরার সামনে আসার। দেখতেই পেলে দোকানে এসে বর তো সকালবেলাও এসে ঝাড় দিয়ে গেছে, তারপরে হচ্ছে তোমার ঘর মুছে দিয়ে গেছে, আবার বৌনিও করে দিয়ে গেছে, মানে এসছিল ক্রেতা, তো সেই কথাই বলছি আর কি। আর আমি বাড়িতে ওইদিকে শেরুকে খাইয়ে দাইয়ে তারপরে আসলাম। শেরু সকালবেলা পটি করলো না, তো রোটেশন ওয়াইজ হয়, 3-4 দিন একই নিয়মে চলে। গতকালকে দুপুরবেলা খাওয়ার পর করেছে, আজকেও তাই করবে। তো ওদিকে সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম, এসে এই ধূপ টুপ দিলাম, হ্যাঁ জ্বলছে, ধূপ দিলাম, তারপরে হচ্ছে তোমার জল দিলাম, ধূপ দিলাম। তারপরে আমার এক দিদি ওই জিনিস নেবে, তাকে আর কুরিয়ার করবো না, সে আমার হাজব্যান্ডের যেখানে কাজ করে সেখান থেকে এসে নিয়ে যাবে, বাচ্চাদের পরীক্ষা ওই যাচ্ছে, হাজব্যান্ডের যেখানে কাজ করে সেখানে এসে নিয়ে যাবে। ওনার ওই দিদিরও বাড়ি মধ্যমগ্রামে, সমান্বিতাদি, তোমরা হয়তো অনেকে আমার বিবাহবার্ষিকীতে দেখেছিলে। তো সেই দিদির সাথে কথা বললাম, তারপরে এই স্লাইডিং আলাকে ফোন করলাম, ফোন করে নিয়ে তারপরে বলছে 2টোর সময় আসবে। আমি বললাম এখনও তো তুমি দোকান খোলোনি, তুমি কি আজকেও আসবে না? বলছে হ্যাঁ আসবো, আমি আজকেই লাগিয়ে দেবো। বললাম কখন লাগাবা? বলছে 2টোর সময়। আমি বলি 2টোর সময় আসবে মানে 2টোর সময় তো আমি বাড়ি যাবো। বলে হ্যাঁ তুমি বাড়ি গেলা, খুলে দিয়ে গেলাম। তোমার মাথা খারাপ নাকি? দোকানে আমার ভরা জিনিসপত্র, আমি দোকান খুলে দিয়ে চলে যাব? সেটা হবে না। আমি 2টো পর্যন্ত আছি, তুমি তাড়াতাড়ি আসো, লাগিয়ে দিয়ে যাও এই বেলাতে। তা বললো ঠিক আছে তাহলে ফোন রাখো, আমি আসছি। বললাম হ্যাঁ আসো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? গুড মর্নিং। এটা তোমাদেরকে বলতেই মনে নেই, যাই হোক ভয়েস ওভারে বলে দিয়েছি। আজকে খুব সুন্দর করে ভিডিওটা শুরু করেছি, জানি না এডিট কীরকমভাবে করতে পারবো, ঠিকভাবে করতে পারবো কি না। তবে কি বলো তো, খুব চেষ্টা করি, আরও বেশি করে চেষ্টা করছি নিজেকে ভিডিওতে বেশি করে ইনভলভ করার, শুধু ভিডিওতে না, দোকানে ইনভলভ করার। আগে যেরকম এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে না, আগে প্রথম 2 দিন যে কষ্ট আমার হয়েছে, এই আওয়াজটা শুনলে খুব ভয় লাগে না? তো প্রথম 2 দিন যেই কষ্ট আমার হয়েছে, আর এখন সেই কষ্ট হচ্ছে না, এখন আর সেই কষ্ট হচ্ছে না। আর আগে এইভাবে দোকানে ভিডিও করতেও আমার কেমন একটা লাগতো, এখন আর কোনো কিছু হয় না, এখন ইজি হয়ে গেছে। আর স্লাইডিংটা লাগানো হয়ে গেলে আরও আমার সুবিধা হবে, ঠিক আছে? তো চলো, কটা বাজে বলি, 10টা 20 বাজে। ওই কর্তামশাই এখানে আসবে হয়তো, ধরো ওই 11:15টার দিকে আসবে। চেচে আমার দোকানে চিনতে পারো কি না? কি না পিতে সাইন না খাইলি কেচি। এখনই দোকান বন্ধ করব, তো সেই মুহূর্তে আসলাম, হলো চলো একটুখানি গল্প করি, করে নিয়ে তারপর যাই। পাস হচ্ছিল, এই জিনিস আমি আনছি তো, রাখছি তো। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়লাম। এই আলু দিয়ে, ঝিঙে দিয়ে, মানে আলু ঝিঙের তরকারি, যাই হোক একটা তরকারি আলু দিয়ে, বুঝতে পারছি না, এটা শাশুড়িমা দিল, তো এটা দিয়ে খাবো। আর হচ্ছে ডিমের ঝোল। চলো খেয়ে নিই। 4:05 বাজে, 4:05 এখনও বাজে না, 4:03 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আজকে আসার পরে, দোকান থেকে আসার পরে মলিনা দিয়ে এসছে। এই কয়দিন আমি এসে দেখি কাজবাজ করে চলে গেছে। আজকে হয়তো কোনো কাজে দেরি হয়েছিল, তার জন্য দেরি করে এসছে। এই মলিনাদি গেল 3:30টার সময়, তার আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। দিয়ে তারপরে এই এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা ভিডিও করলাম, করে এই তোমাদেরকে এখন জানাতে এলাম। স্লাইডিং লাগাতে আসবে 4:30-5টার সময়। তো আমার আজকে মানে শুলেও ঘুমাতে পারবো না, কারণ ফোনটাকে আমার সাইলেন্ট করলে চলবে না, বর ফোন করবে, আর এই চিন্তাটা মাথায় থাকবে, ওই কারণে আমার ঘুমও হবে না। যাই হোক, ভিডিওটা এডিট করতে হবে না, জাস্ট এক্সপোর্ট করব, কারণ এমবিটা তো কমাতে হবে, তাই না? এমবি কমালে পরে তাড়াতাড়ি আপলোডটা হয়ে যায়। যদি ভিডিও দিতে যাই, কারণ 1080 জিপিজিতে ভিডিও করি, তো অনেক বেশি জিবি হয়ে যাবে, 2-3 জিবি হয়ে যাবে। 20 মিনিটের ভিডিও 2-3 জিবি হয়ে যাবে। সেটাকে যদি এক্সপোর্ট করি, মানে এডিট করে এক্সপোর্ট করি, ইম্পোর্ট করে এক্সপোর্ট করি, তাহলে সেটা ওই 600 এমবি, 500 এমবি, 700 এমবির মধ্যে ঘোরাফেরা করে। তো চলো, স্লাইডিং লাগাতে আসলে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু এই যে 2-3 দিন ঘোরানোর পর কিন্তু ওই যে স্লাইডিং দরজা নিয়ে চলে এসছে, ঠিক আছে? আর 2-3 বার ফোন করেছি, বলল গেটের কাছে বৌদি একটুখানি দেরি হবে, কারণ ওই র্যালি, ওই রামনবমীর যে র্যালি, তো সেই আসছে, তো সেই কারণের জন্য অনেক ভিড় গেটের কাছে, তো তার জন্য আমার একটুখানি দেরি হচ্ছে।
তো এই যে দেখো 4জন ছেলে এসছিল, মানে যে মিস্ত্রি যার সাথে আমার কথা হয়েছে সে শুদ্ধ টোটাল 4জন এসছিল। আর এই যেই র্যালির কথা বলছিলাম, সেই র্যালি, বাবা কতক্ষণ ধরে যে লোক গেছে সে ধারণার বাইরে। আর এটা তো সেই যশোর রোডের মতন অত চওড়া রোড নয়, তো সেই কারণের জন্য আরও বেশি জ্যাম হয়ে গেছিলো, জানো দেখো কিভাবে জ্যাম। তো যাই হোক, এই যে আমিও একটুখানি বাইরে এসে ভিডিও করছি, এই যে দেখো যাচ্ছে। আর মিউজিক যেখানটায় মিউজিক চালু করে দিয়েছে সেখানটায় আমি আর ভয়েস ওভার দিয়েছি, সেখানটায় আমি আর রাখতে পারিনি অরিজিনাল সাউন্ড। মহারাজ যাচ্ছে, মহারাজ থেকে সবাই ভলেন্টিয়ার, মহারাজকে জায়গা করে দাও। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, জায়গা করে দাও, মহারাজের গাড়িটা যেন সুস্থভাবে যেতে পারে। সাউন্ড বাজাও, গান বাজাও। বন্ধুরা দেখো শেষমেশ লাগিয়ে দিয়ে গেল, ঠিক আছে। আর এখন আমার পরিষ্কার করার পালা, পুরো সব ধরে পরিষ্কার করতে হবে। কালকে বর আর্লি কাজে যাবে, তার জন্য বর কালকে পরিষ্কার করতে পারবে না, আমারই করতে হবে। তো আমারই যখন করতে হবে তো এখনই করি। 8:26 বাজে, হয়তো আধা ঘন্টা লাগতে পারে। তো চলো করে ফেলি। এটা ঠিক করে দিয়ে যাও, কি যেন বলে লাইনটা। স্লাইডিং দরজা সেট করার সময় ওই মাথার কাছের যে টিউব লাইটটা ওটা বারবার খুলতে হয়েছে, আর এতবার টানা হেঁচড়া করেছে যে লাইনটা মানে কেটে গেছে, ঠিক আছে, ওই টিউবটা জ্বলছে না। তো ওটা শুধু সেট করে দিয়ে গেল, কিন্তু লাইনটা লাগিয়ে দিয়ে গেল না। তা কি আর করা যাবে বলো, আমি আর পারছি না। মানে আমি এখন ভাবছি কতক্ষণে আমি এইসব ঠিক করে গুছিয়ে গাছিয়ে আমি যাব। তোমরা জানো না, শুধুমাত্র এই ডেস্কের ওপরটা কিন্তু না, আমি কিন্তু যেই তোমার যেখানে কাঁচ লাগানো নেই, বুঝতে পেরেছো, যেই শেলফগুলোতে কাঁচ লাগানো নেই সেই শেলফের মধ্যে থেকে সব কিছু নামিয়ে সেই শেলফগুলো ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু মালগুলোকে আবার উঠিয়েছি। তো এই যে দেখো সুইচ বোর্ডের ওপরে কিভাবে ময়লা জমে গেছিলো। এই যে ঝাড়ুনিটা, এটা আমি কিনেছিলাম ফ্ল্যাটে যাওয়ার সময়, ফ্ল্যাটে গিয়ে কিনেছিলাম। তো এটা এখন খুব কিন্তু কাজে লাগছে এই দোকানে। তো কোনো কিছুই কিন্তু ফেলনা নয়, এর উপরেও কিন্তু এই যে ধুলো পড়ে গেছিলো, এই যে চেয়ার টুল এগুলোর উপরে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে, তো তার জন্য পায়ের ছাপ ধুলো বালি সমস্ত কিছুই পড়েছে। তো শুধুমাত্র এইভাবে ঝেড়ে কিন্তু ক্ষান্ত হব না, অবশ্যই করে তোমার হচ্ছে চেয়ার, দুটো টুল এগুলো কিন্তু আমি হচ্ছে তোমার মুছে নেব। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ টুলের উপর যে এই ওটাকে কি বলে মপ রাখা, তো মপস্টিক রাখা, এটা কিন্তু আমি এইমাত্র কিনে নিয়ে আসলাম। আমাদের এই মানে কি বলবো, একটুখানি এগিয়ে গিয়েই কিন্তু এই দোকান আছে, সমস্ত কিছু পাওয়া যায়। তো দেখো, যেই বালতিটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করছি সেই বালতিটাও কিন্তু আমি ফ্ল্যাটে থাকতেই কিনেছিলাম, তো সেটাও কাজে লেগে গেল। তো সেই বালতিতে করেই জল নিয়ে এসেছি, আর এই ডেস্ক মোছার যে টাওয়ালটা আছে এটা দিয়েই ভালো করে কিন্তু ডোলে ডোলে মুছে নিচ্ছি। বেশ ওদের পায়ের ধুলো বালি সমস্ত কিছু লেগেছিল। আর এই যে ডেস্কটা, এটা কিন্তু অনেকটা ওরা এদিকে ঠেলে দিয়েছিল, ঠিক আছে। আমি তো বলছিলাম এটা কি নাড়ানো যাবে নাকি, বলছে এটা কি মেজের সাথে সেট করা, বললাম না, বলছে হ্যাঁ তাহলে নাড়ানো যাবে। তো অনেকটা এদিকে ঠেলে দিয়েছিল। তারপরে আমি তো ভাবছিলাম এবার আমি কি করে এটাকে সরাবো, একবার দুবার চেষ্টা করেছি, তারপরে দেখলাম যে না, এটা আমার কম্য নয়।
তারপরে পাশের দোকানের থেকে দুটো দাদাকে ডেকে এনে তারপরে সেট করে দিয়েছি আবার, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই পাশের গুলো এই যে লিপস্টিক, তারপরে হচ্ছে তোমার নেল পলিশ, তারপরে এই কৌটো কাটির মধ্যে যা যা থাকে, ফেস ওয়াশ, পাউডার, বোরোলিন, হ্যানা ত্যানা, এইগুলো সব এই পাশ থেকে ওই পাশে করছি, ও পাশ থেকে এই পাশে করছি। হাওয়াটা চালিয়ে এই ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর হচ্ছে একদম শুকনো করে মুছে নিচ্ছি, তো শুকিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কারণ না শুকালে পরে আবার এই পাশে ধুলা ও পাশে লাগবে, কি দরকার, একটুখানি শুকাতে দিই আর একটুখানি চিপে চিপে মুছি, তাহলেই হয়ে যাবে। ভাগ্যিস এই শেলফগুলোতে কাঁচ লাগানো রয়েছে, তাই শুধুমাত্র কাঁচটা মুছলেই আমার হয়ে গেল। আর অন্য পাশের এই যেই পাশটা মুছছি তার অপোজিট সাইডে তো শেলফ লাগানো নেই, সেইখানটায় কিন্তু আমি ক্যামেরা বন্ধ করেই সব কিছু করেছি। ওইখানে যে সাবান, মাথার তেল, ক্লিপ, হ্যানাতানা সমস্ত কিছু রয়েছে, সেগুলোকে এই ডেস্কের উপরে রেখে ওই জায়গাগুলোকে ঝাড়ু দিয়ে ঝেড়ে আবার সেগুলো কিন্তু পুনরায় আবার সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো সেগুলো করা হয়ে গেছে আমার, তারপরেই কিন্তু এই ডেস্কটা মুছে নিয়েছি, বুঝতে পেরেছো? ওইগুলো করে নিয়েছি আগে, তারপরে এই ডেস্কটা মুছেছি। তো এই যে এই মপটা না আমি প্রথম ব্যবহার করছি, তো এই জল চিপতে গিয়ে কিন্তু আমার বেশ ভালোই কষ্ট হয়েছে। কারণ আমি যখন যেই মপ দিয়ে আমি ঘর মুছি, আমার যে আছে বাকেটটা, সেটা দিয়ে মুছতেও কিন্তু আমার প্রথম দিন খুব কষ্ট হয়েছিল, তারপরে একদম ইজি হয়ে গেছে। এখন এটার ক্ষেত্রেও সেম হবে কিনা জানি না, তবে যাই হোক, তো এটা একটা কিনে নিলাম। তো দেখো, এটা না আমি দেখছি ওই আগে ঘরে যেই মুছি আমি যেই মপটা দিয়ে, সেটা ছড়ানো, হ্যাঁ, আর এটা কিন্তু ছড়ানো না, এটা একটুখানি সরু টাইপের। এটার সুবিধা একটা যে কোনা খামচিতে ঢুকানো যাবে, আর অসুবিধা একটা যে একসাথে টান দিলে অনেকটা জায়গা কিন্তু মোছা যাবে না, ঠিক আছে। তো সব কিছুরই সুবিধা অসুবিধা থাকে, তো এইটায় অসুবিধা আমি বেশিই দেখলাম। আর এটার মধ্যে আরও একটা সুবিধা আছে যে ছোট একটা বালতির মধ্যে জল আনলেই হয়ে যাবে, অত বড় বিরাট একটা বাকেট নিতে হবে না। এই যে দুটো সুবিধা, আর অসুবিধা তো বলেই দিলাম। তো চলো, এই পাশ ওই পাশ মোছাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ডেস্কের উপরে মোবাইলটা রেখে রেখে। এই যে কি যে ভালো লাগছিল, কষ্ট তো হচ্ছিল অবশ্যই, কিন্তু ভালোও লাগছিল যে হ্যাঁ আমি রাত্রের মধ্যেই সব কিছু সেরে নিয়েছি। এই টাইমে আমি কিন্তু অন্যান্য দিন দোকান থেকে বাড়ি চলে যাই, গিয়ে আমার যা যা কাজ থাকে, ট্যাঙ্কি ফুল করা, পুজো দেওয়া, ভাত বসানো, সেগুলো এই সময়ের মধ্যে আমার মানে কি বলবো অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। তো আজকে তো যেতে পারিনি, যাই হোক একদিন কষ্ট করে নিই, পরের দিন না হয় যখন দোকানে ঢুকবো তখন সব ফাইনালি কমপ্লিট হলো মোছা টোছা। এই ঘরে পড়া জুতোটাও ধুয়ে আনলাম, ঠিক আছে। আর এটা এখানটায় রাখলাম, এটাই মাত্র কিনে নিয়ে এসেছি, বললামই তো তোমাদের ভয়েস ওভার দিতে দিতে মনে হয় বলেছি। তো আর এখন এইগুলো এইভাবে লম্বা করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার অবস্থা বিধ্বস্ত, 9:26 বাজে। এই সময় অন্যান্য দিন বাড়ি গিয়ে পুজো টুজো আমার দেওয়া হয়ে যায়, আজকে এখনও কিছুই করতে পারিনি। তো যেই কাজগুলো আমার কালকে সকালে এসে করতে হতো, সেগুলো আমি এখন করে নিলাম, এটা আমার জন্য ভালো হলো। তো কালকে দিনের বেলা বাইরে থেকে তোমাদেরকে দেখাবো যে দোকানটা কেমন লাগছে এই স্লাইডিংটা লাগানোর পর, কারণ এখন সব লাইট ফাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। চলো, খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো যে আমার কতটা শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর ওই যে আওয়াজ, ওইটুকু রুমের মধ্যে এত রকমের আওয়াজ, মানে ওই ড্রিল করা কাটার মেশিন দেখালাম তো তোমাদের কিছু কিছু, সেই বিভৎস আওয়াজে আমার এই পাশটা ডান পাশটা ধরে গেছে। 10টা বাজতে 5 মিনিট বাকি, পুজো টুজো দিয়ে উঠলাম, ভাত বসালাম, আজকে চালও ভিজিয়ে রেখে যাইনি, ভাত উতলে গেছে, ওদিকে পাম্প চালিয়েছি, এখনও ট্যাঙ্কি ভর্তি হয়নি। আর এই ভিডিওটা এখন এন্ড করতে আসলাম, এরপরে আমাকে ভয়েস ওভার দিতে হবে। তো আজকের ভিডিওটা এরকম ক্লান্তি নিয়ে শেষ করছি, কারণ আমি যে তাকিয়ে দুটো কথা বলবো সেইটুকু আমার কষ্ট হয়ে যাচ্ছে। আগামীকাল কন্ট্রোভার্সি ভিডিও তো ছেড়েই দাও, তো মানে তৈরি করে রাখতে পারবো না, কোনো প্রশ্নই নেই। এই ভিডিওটা এডিট করতেই আমার টাইম যাবে আজকে। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সব কাজ শেষ করে এসেছি। কালকে সকালবেলা দোকান খুলে একদম ফ্রেশ দোকান পাবো, ওটাই হচ্ছে আমার শান্তি, বুঝতে পেরেছো? ওটাই শান্তি। ধুলোর থেকে বাঁচতে পারবো, কিন্তু পুরো পাল্লা দিয়ে দিলে যা গরম লাগছে বাবা, এখনও তো সেই গরম পড়েই পারেনি, তবে আজকে বিভৎস গরম পড়েছে, মানে এই কয়দিনের তুলনায় আজকে আবার গরম পড়েছে। তো ওই যখন কাজটা দিয়ে দিলাম পুরোটা ব্যাপক গরম লাগছিল, আর পুরো যখন গরম পড়ে যাবে তখন যে কি পুরো সেদ্ধ হব বুঝতে পারছি। তো যাই হোক, তখন একটা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যান তো ঘরে আছে, ওই খাটিয়ে নিতে হবে, কিছু করার নেই, বাঁচতে গেলে তো ওইভাবে চলতে হবে, কারণ সিলিং ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম থাকবে তখন। চলো, কেমন লাগলো জানিও তোমাদের আমার ওই
স্লাইডিং লাগানো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আগামীকাল তো সকালবেলা ওই শাটারটা তুলে বাইরে থেকে তোমাদেরকে দেখাবো লুকটা কেমন, ঠিক আছে? চলো।